মদ্যপ বোকা মানবী গানের কর্কশ উচ্চ শব্দে বিভোর হয়ে নাচছে সে। চোখ দুটো আধখোলা, কোমর ছুঁই ছুঁই সিল্কি চুলগুলো কেমন নাচের তালে তালে বারবার তার ছোট্ট মুখশ্রীর উপর হানা দিচ্ছে। ক্ষুদ্র বদনে আবরণ জড়িয়েছে বলিষ্ঠের বিশাল সাইজের টি শার্টটা। মাঝে মধ্যে নাচতে গিয়ে পায়ের সনে বেঁধে যাচ্ছে টি শার্টের একাংশ। তবুও বিরতিহীন সপ্তদশী, দুই হাত শূন্যে তুলে এলোমেলো ভঙ্গিতে ঘুরঘুর করছে আপন ছন্দে। টেরাকোটার কারুকার্যে সজ্জিত দরজার চৌকাঠ বরাবর হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন রুড মানব। তাকিয়ে আছেন এক দৃষ্টে। তার মুখের অভিব্যক্তি বড্ড হিসেবি, দৃষ্টিজোড়া ভীষণ তীক্ষ্ণ। বাদামি ঠোঁটজোড়া আটকে আছে ধারালো দাঁতের তলায়। বিচ্ছিন্ন হবার বিন্দুমাত্র তাড়া নেই তাদের। বলিষ্ঠের হাত দুটো দায়িত্বে স্থির। উচ্ছৃঙ্খল মদ্যপ বোকা মানবের ছড়িয়ে ছিটিয়ে রাখা অবহেলিত কাপড়গুলো সেথায় ঠাঁই পেয়েছে ব্যাপক অধিকার বোধে। তবুও মানবের মাঝে তেমন কোনো হেলদোল নেই। সে দেখছে, একমনে দেখছে তার রমণীকে। সম্মুখের এলোমেলো দৃশ্যটা যে খুব একটা খারাপ লাগছে না তার, তা স্পষ্ট হয়েছে বাদামি চোখ দুটোর ভাবাবেগে। নাচের তালে নরম মসৃণ পা দুটো হুট করেই ঘুরল মাহির। আধো আধো দৃষ্টিযুগল মুহূর্তেই তাক হলো সুদর্শনের পানে। মদ্যপ রমণী কি বুঝল কে জানে। তার বিমুগ্ধ নয়নজোড়া মুগ্ধর পানে স্থির থাকতেই সে কেমন গাল ভরে হাসল। রেড ওয়াইনের বোতলে চুমুক বসিয়ে আবেদনময়ী ঢঙে নাড়ালো কোমর। দুই গাল ভর্তি করে তরল নিয়ে অন্য হাতের তর্জনী উঁচিয়ে তাক করল রুড মানবের পানে। ইশারায় ডাকল, কাছে এসো। মুগ্ধর বলিষ্ঠ হাত দুটো ইতিমধ্যেই ঠাঁই পেয়েছে তারই রুক্ষ বক্ষভাজের কাছে। দৈবাৎ শক্তিতে কাত হয়েছে বলিষ্ঠ ঘাড়। মাতাল রমণীর উশৃঙ্খলতাগুলো নিঃশব্দে পরখ করে যাচ্ছে সে। অথচ তার এহেন ভাবলেশীনতা যেন সহ্য হলো না মাহির। তড়িৎ মুখ ভর্তি মাদকীয় তরলটুকু গিলে নিয়ে রমণী ঝাঁজ ঢালল কণ্ঠায়, হেই হ্যান্ডসাম, ওদিকে দাঁড়িয়ে কি দেখছ, কাছে এসো। মেয়েটার এহেন নাটকীয় কণ্ঠস্বর কর্ণধার হতেই বিরক্তি নামল মুগ্ধর মুখাব্যয়ে। এতক্ষণের স্নিগ্ধ অনুভূতির জালে আটকা পড়ল এক টুকরো ঝাঁজ। কপালের চামড়া গুটিয়ে গেল তখনই। চোয়াল পেশি টান টান করে নিয়ে রুডমানব শটান হলেন এবার। দরজার চৌকাঠ ছেড়ে দিয়ে কক্ষে প্রবেশ করতে করতে ধমকে ওঠা কণ্ঠে আওড়ালেন, মুখে লাগাম টান বেয়াদব। লাগাম? ওটা আবার কি? দেখতে কেমন? মাহির এহেন বোকা প্রত্যুত্তরে দাঁত খিঁচল মুগ্ধ। চিরবিরিয়ে দুটো কটুবাক্য আওড়াতে উদ্যত হতেই হঠাৎ খেয়াল হলো রমণীর মদ্যপ দশার কথা। তৎক্ষণাৎ থেমে গেল মুগ্ধ। চোয়ালের পেশি টান টান করে নিয়ে শরীর বাঁকিয়ে দাঁড়ালো পরক্ষণে। ওদিকে চঞ্চলা মাহি আজ লাগামহীন। যুবককে কাছে ডাকার আহ্বান ছুড়ল ফের, যান, আসো না। অধর কোণে দাঁত চাপল মুগ্ধ। হাতে থাকা কাপড়গুলো এক ঝটকায় বিছানার উপর ছুঁড়ে ফেলে কটমট করতে করতে মেয়েটার পানে ঘুরে দাঁড়িয়ে আওড়ালো, লাস্টবার বলছি, এসব বালের জানপ্রাণ হ্যানত্যান ডাকা বন্ধ কর সিগনোরা। রমণী বাদ মানল না। উল্টো নিষ্পাপ ভঙ্গিতে ঠোঁট উল্টে পা বাড়ালো সম্মুখে। ধীরলয়ে গম্ভীর পুরুষের সম্মুখে এসে দাঁড়াতেই আপনা আপনি ঘাড় উঁচু হয়ে গেল মাহির, মুগ্ধ নির্বিকার। মেয়েটাকে নাস্তানাবুদ করবার খানিক প্রয়াসে তৎক্ষণাৎ দুই হাত বাঁধল বুকের সনে। পিচ্চি মেয়েটার এবার হয়েছে যত জ্বালা। পাহাড়সম লোকটার মুখের দিকে তাকাতে সে কি কসরত করতে হচ্ছে তার। বারংবার ভর দিতে হচ্ছে দুই পায়ের পাতায়। তবুও লোকটার মুখদর্শন হচ্ছে না ঠিক মতো। এই নিয়ে বড্ড বিরক্ত বোকা মানবী। গাল দুটো তৎক্ষণাৎ পটকা মাছের ন্যায় ফুলিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো এদিক ওদিক।
সন্ধানী চোখ দুটো তার মখমলি বিছানার পানে এক মুহূর্ত তাকিয়ে থেকে অভ্যন্তরে ছক কষল কিছু একটা। পরক্ষণেই রমণী নিজের বুদ্ধি মোতাবেক দ্রুত কদমে ছুটে গেল বিছানার কাছে, মুগ্ধ গম্ভীর। তীক্ষ্ণ দৃষ্টে দেখছে বোকার সপ্তদশীর কাণ্ড কারখানা, অথচ মাহির সে কি তারা। তড়িঘড়ি করে বিছানার উপর উঠে এসে মুখোমুখি হলো রুড মানবের, কিন্তু বালাইসার। লোকটা যে এখনো কত উঁচু। বোকা মানবীর সুশ্রী মুখমণ্ডলে আধার নামল তখনই। চিবুক কণ্ঠনালী স্পর্শ করতে গেলেই পাহাড়সম গরিমা ভরা লোকটা আলগোছে ঝুঁকিয়ে আনল ঘাড়। সপ্তদশী তখনই নজর তুলল। মুহূর্তেই তার হরিণী চোখ দুটোর ছলছলে দৃষ্টি যেন এক একটা তীরের ন্যায় একজোটে বিদ্ধ হল রুডমানবের শক্ত খোলসে আবৃত হৃদয়টায়। এক অদ্ভুত চিনচিনে ব্যথায় সহসা চোখ দুটো কুঁচকে নিল মুগ্ধ। অধর কোণে দাঁত বসাতে বসাতে অস্ফুটে আওড়ালো, ও ফাক, চলো করি। রমণীর বোকা বোকা কণ্ঠস্বর, যা কর্ণকুহরে প্রবেশ করতেই তরাক চোখ দুটোর পর্দা সরায় সুদর্শন। হতবিহ্বল কণ্ঠে পরপর জিজ্ঞেস করে ওঠে, কি বললি তুই? সহসা গাল ভরে হাসল মাহি। নিজের তুলতুলে হাত দুটো দিয়ে আলগোছে চেপে ধরল মুগ্ধর বলিষ্ঠ বাহু। উচ্ছ্বসিত কণ্ঠে প্রত্যুত্তরে বলল, আরে ডান্স করি চলো, কাম কাম। বিরক্তিতে বুক ফুলিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে মাফিয়া বিস্ট। রমণীর তুলতুলে হাত দুটো নিজের গা থেকে ছাড়াতে ছাড়াতে আওড়ালো, নিজের ভালো চাইলে একা একাই নাচ সিগনোরা, নয়তো আমি সঙ্গে গেলে অন্যভাবে নাচিয়ে ছাড়ব। অবোধ মাহি নেশার ঘোরে বুঝল না মুগ্ধর গভীর বাক্যের গভীরার্থ। উল্টো চোখে মুখে এক প্রকার আবেদনময়ী ভাবভঙ্গিমা ফুটিয়ে আচমকাই জড়িয়ে ধরল মুগ্ধর গলা। এহেন অতর্কিত কাণ্ডে হতবাক মুগ্ধ। শক্ত মুখভঙ্গিতে মেয়েটার মুখ পানে তাকাতেই দেখে মাহি কেমন মোহাচ্ছন্ন দৃষ্টে তাকিয়ে আছে তার পানে। আবেদনময়ী বারে বারে জিভ ঠেলে ভেজাচ্ছে অধর। সহসা কণ্ঠায় খরা নামল মুগ্ধর, ঢোক গিলল পরপর। রমণী আলতো করে মুখ এগিয়ে আনে। সুদর্শনকে এক প্রকার চোখ দিয়ে গিলে ফেলার উপক্রমে নিচু স্বরে আওড়ায়, সত্যি গুলুগুলু। শুকনো ঢোক গিলল মুগ্ধ। মানবীর এহেন আগাম কর্মকাণ্ডে অভ্যন্তরে কামনার জলোচ্ছ্বাস বইছে তার। হৃদস্পন্দনের অস্বাভাবিকতা বেড়েছে বেশ। এই মুহূর্তে রমণীকে না থামালে হিতে বিপরীত হবার নিশ্চয়তা আকাশ ছোঁয়া। তাই তো রুডমানব কেমন ঝাঁঝিয়ে শুধালো, চোখ নামা নির্লজ্জ মেয়ে ছেলে, তুই দেখছি চোখ দিয়ে আমায় ইফটিজিং করে দিচ্ছিস। মোহাবিষ্ট রমণী অধর কামড়ে হাসল খানিক। মুগ্ধকে একাকার সম হতবাকতায় ডুবিয়ে দিয়ে পরপরই নিজের তুলতুলে নাকটা ঘষে দিল মানবের সরু নাকের ডগার সনে। অমনি ভাবাবেগে জমে গেল মুগ্ধ। আবেশে বুঝল চোখ দুটো। নিজের অজান্তেই রুক্ষ হাত দুটো আলগোছে তুলে আনল মাহির মেদহীন বাঁকানো কোমর বরাবর। কর্ণকুহরে শুনতে পেল মেয়েটার আচ্ছন্ন কণ্ঠ, তুমি শুধু একবার কাছে টেনে দেখো জান, তখন শুধু ইফটিজিং না, আরও অনেক কিছু করে ফেলব, আই প্রমিস। বিমুগ্ধতায় অধর কামড়ে হাসল মুগ্ধ। ধীরলয়ে খুলল দুটো চোখ। রমণীর নয়নে নয়ন মিলিয়ে খানিক গম্ভীর কণ্ঠে শুধালো, আই উইশ কথাগুলো যদি তুই সজ্ঞানে বলতি, বাট আফসোস, সকাল হলেই সব কিছু তুই ভুলে যাবি সিগনোরা। ভুলে যাবি আমাদের সুন্দর মুহূর্তগুলো। তখন হয়তো আমার নামের পাশে অসভ্য বেয়াদব নির্লজ্জ নির্দয়ের পাশাপাশি ট্যাগ বসাবি ধর্ষকের। এক মুহূর্ত থামল মুগ্ধ। মোহে বুঁদ হয়ে থাকা মাহির পানে তাকিয়ে থেকে শুকনো ঢোক গিলে কেমন অদ্ভুত শান্ত স্বরে আওড়ালো, আজ যদি আমিও তোর অবস্থার সুযোগ নিয়ে তোর উপর জোর খাটিয়ে নিজেকে পুরুষ প্রমাণ করতে চাই,
তাহলে আমার আর তোর বাপ তাইফ এহসানের মধ্যে পার্থক্য কোথায় রইল সিগনোরা? সবাই কি আর তোর বাপের মতো, যে কিনা একটা অবলা বাঙালি নারীর সুযোগ নিয়ে তাকে? আচানক কণ্ঠরুদ্ধ হয়ে গেল মুগ্ধর। এক অজানা ব্যথায় চিনচিনি উঠল বুকের ভেতরটা। ফের নিজ মনে গুটিয়ে রাখা ব্যথাগুলো মাথাচাড়া দিয়ে উঠল তার। বিরক্ত হতে লাগলো সব কিছুতে। সে তৎক্ষণাৎ রমণীর হাত দুটো জোরপূর্বক ঘাট থেকে নামিয়ে দিল। পা দুটোতে গতি টেনে চুপচাপ এগিয়ে গিয়ে বসল অদূরের কাউচের গদিতে। বলিষ্ঠ পা দুটো দুই দিকে ছড়িয়ে ঘাড় এলিয়ে পড়ে রইল মুগ্ধ। মিনিট খানেক নিঃসঙ্গে কাটাতে না কাটাতেই পরমুহূর্তে ঘটল আরেক কাণ্ড। বোকা সপ্তদশী কেমন প্রজাপতির ন্যায় উড়ে এসে আচমকাই ধপ করে উঠে বসল মুগ্ধর ছড়িয়ে রাখা কোলে। অমনি সামান্য কেঁপে ওঠে মুগ্ধ। ঘাটটা আলতো করে উঠিয়ে এনে আরদৃষ্টে মাহির পানে তাকাতেই দেখল বোকা মেয়েটা কেমন মন খারাপ করে তার রুক্ষ বুকের কাছে আঙুল দিয়ে আঁকিবুকি চালাচ্ছে। মুগ্ধ থামালো না মেয়েটাকে। উল্টো গা ছাড়া ভাব ধরে পড়ে রইল পূর্বের ন্যায়। মাহি গাল ফোলা এবার। মুগ্ধর বুকে কেমন বাচ্চাদের ন্যায় নখ খুঁটিয়ে খুঁটিয়ে আওড়ায়। কি বলতে চেয়েছিলেন তখন? আটকে গেলেন কেন? বলুন না। জ্বালাস না পিচ্চি, যা গিয়ে ঘুমিয়ে পড়। না, আমি আপনাকে ছাড়া ঘুমাবো না। সহসা মাথা তোলে মুগ্ধ। চোখ দুটো ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে বিরক্ত কণ্ঠে প্রত্যুত্তরে বলল, আর কত জ্বালাবি আমায়? রমণী থমকায়। হুট করেই তার চোখ দুটোতে নেমে এলো এক অদ্ভুত গভীরতা। সে ধীরলয়ে হাত উঠিয়ে রাখল মুগ্ধর রুক্ষ বক্ষ ভাঁজে। খানিক সময় নিয়ে গভীর কণ্ঠে শুধালো, আমি আপনাকে জ্বালাই? ঠোঁট বাঁকায় মুগ্ধ। ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি টেনে আলগোছে চেপে ধরল বুকের উপর পড়ে থাকা রমণীর তুলতুলে হাত। শ্লেষাত্মক কণ্ঠে বলে উঠল, তোর দহনে রোজ একটু একটু করে পড়ছি, অথচ কথা ছিল তোকে পোড়ানোর। তুই বোকা হয়ে বড্ড ভালো করেছিস সিগনোরা, নয়তো তোর অক্ষিপুটের সম্মুখে এসে এত নাটক করবার থোড়াই সাধ্যি হতো আমার। ভ্রুগোটায় মাহি। হতবুদ্ধির ন্যায় প্রশ্ন ছুড়ে, কি নাটক করেছেন? হাসল মুগ্ধ। ঠোঁট দুটো নীরবে ছড়ালো দুই দিকে। পরক্ষণে শক্তপোক্তের হাতের হ্যাঁচকা টানে সপ্তদশীকে এক প্রকার আশ্রে ফেলল নিজের অর্ধোন্মুক্ত বুকের উপর। রমণী তাল মেলাতে অপারগ। এলোমেলো চুলগুলো তার হুট করেই অবাধ্যের ন্যায় আসন বসালো রমণীর সুশ্রী গৌরবর্ণা মুখখানায়। মুগ্ধ নীরবে দেখল তা। বিমুগ্ধতায় সপ্তদশীর মুখের উপর আসন গেড়ে বসে থাকা অবাধ্য চুলগুলো সযত্নে নিজের রুক্ষ আঙুলের ডগা দিয়ে সরায় সে। নিজের সবটুকু মোহ ঢেলে পরমুহূর্তেই মেয়েটার মসৃণ গালে ডোবায় ঠোঁট দুটো। সেথায় ঠোঁট ডুবিয়ে রেখে মোহাচ্ছন্ন কণ্ঠে শুধালো, ঘুমিয়ে পড়, আই অ্যাম টু টায়ার্ড নাও। ঘুমের অতল থেকে ধীরলয়ে চেতনার কিনারায় ফিরে আসার উপক্রম রুদ্মানবের। চোখের বদ্ধপাতার আড়ালে এখনও লেপ্টে আছে রাতের শেষ সময়টুকু। পাহাড়সম বলিষ্ঠ দেহটা তার। ততক্ষণে উবুর থেকে চিত হয়েছে। খানিক বাদেই অদূরের দেয়াল ঘেরা জানালার পর্দা ভেদ করে ছুটে আসা সকালের নরম রোদের ঝিলিক মুখে ছুঁয়ে যেতেই ভ্রুযুগল কুঁচকে গেল মুগ্ধর। হঠাৎ বুকের কাছে টের পেল খানিক তীক্ষ্ণ কিছুর পরশ, যেন ধীরে সুস্থে সুই ঢোকাচ্ছে কেউ। এহেন উপলব্ধিতে একসময় ভারী চোখের পাতা মেলে তাকালো সে। ঝাপসা দৃষ্টিযুগলে হুট করেই ধরা পড়ল কারো অব্যয়। রুদ্মানবের কুঁচকে রাখা ভ্রুদয় কুঁচকে গেল আরও কিছুটা। ধীরলয়ে সম্মুখে সব স্পষ্ট হতেই সে দেখল অগ্নিমূর্তি সপ্তদশী এক হাত দূরত্বে দাঁড়িয়ে আছে। তার ডান হাতে শোভা পেয়েছে একখানা ফল কাটার চাকু।
চকচকে চাকুটার তীক্ষ্ণ ডগা ইতিমধ্যেই স্থান পেয়েছে মুগ্ধর বুকের চামড়ায়। এতক্ষণ তবে এর জন্যই সুস্থকা ব্যথা অনুভব করছিল মুগ্ধ। মাহি সাপের ন্যায় ফোঁস করছে দাঁড়িয়ে। রাগের তোড়ে মুখটা লাল হয়েছে তার। মুগ্ধ ভাবলেশহীন কায়দা ধরল। তখনই 2 হাত উঠিয়ে এনে আলগোছে রাখল নিজের বলিষ্ঠ মাথার নিচে। অধর নামিয়ে ঘুম জড়ানো কণ্ঠে যেই না কিছু বলবে অমনি সম্মুখ থেকে ধেয়ে আসে মাহির চিরবির কণ্ঠ। সত্যি করে বলুন অসভ্য লোক, কাল রাতে আপনি আমার সাথে কি করেছেন? সকালে ঘুম থেকে ওঠার পর আমি আমার গায়ে আপনার কাপড় পেলাম কেন? আপনি আপনি সহসা মুখের কাছে তুড়ি বাজিয়ে হামি টানল রুড মানব। ভাবলেশহীন কণ্ঠে রয়ে শয়ে প্রত্যুত্তর করল, স্ট্রেঞ্জ, আমি কি করব? যা করার তুই নিজেই তো করলি গতকাল। আমি কেবল তোর নিচে ছিলাম। তৎক্ষণাৎ ঘৃণায় নাক মুখ কুঁচকে গেল মাহির। দাঁতে দাঁত চেপে কিরমির করতে করতে আওড়ালো, তাহলে আপনি আমায় থামালেন না কেন বেয়াদব লোক? বাঁকা হাসে মুগ্ধ। অধরের কোণে কামড়ে ধরে হিসিয়ে বলে ওঠে, মজা লাগছিল তাই। মুগ্ধর বেয়াদব কণ্ঠধ্বনিতে আকাশ থেকে ধপ করে টপকালো মাহি। মুখভঙ্গিতে হতবাকতার ছাপ ফুটিয়ে হতবুদ্ধির ন্যায় আওড়ায় সে, কি বললেন আপনি? কথার শেষ হতে না হতেই বলিষ্ঠ মানব নিজের দক্ষ হাতের কামাল দেখিয়ে ছাড়ল। তখনই মানবীর নরম কবজি সন্ধি আঁকড়ে ধরে তাকে এক বেপরোয়া হ্যাচকা টানে ঘুরিয়ে আনল নিজের দিকে। এহেন অতর্কিত ঘটনা প্রবাহে পুরোদস্তুর হতবাক মাহি। চোখের পলক ফেলতে না ফেলতেই নিজেকে আবিষ্কার করল মুগ্ধর বলিষ্ঠ বাহুবন্ধনে। বাঁকানো শিরদাঁড়া গিয়ে ঠেকল রুডমানবের রুক্ষ বক্ষভাজের সনে। কানের পাশে অনুভব করছে বেপরোয়া উষ্ণ নিঃশ্বাসের ঝাপটা। মুহূর্তেই স্থির হয়ে গেল বোকা মানবী। অস্বস্তিতে গা মোচড়াতেই কর্ণকুহরে ভেসে এলো, সিরিয়াসলি দের ব্যাটারি, গতকাল রাতে তুই যা করলি না, আই অ্যাম ড্যাম শিওর। তুই যদি ছেলে হতিস তাহলে নির্ঘাত আমায় প্রেগনেন্ট করে ছাড়তিস। মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে উঠল মাহি। দাঁত খিচে আচানক লোকটাকে শুধরে দিয়ে বলে উঠল, একদম মিথ্যে কথা বলবেন না অসভ্য লোক, আমি গতকাল এমন কিছুই করিনি। তৎক্ষণাৎ হাতের জোর বাড়ায় মুগ্ধ। মেয়েটাকে নিজের বুক পিঞ্জরের সনে আরেকটু চেপে ধরে হিসিয়ে আওড়ালো, ও রিয়েলি? তাহলে গতকাল আমার কোলে চড়ে নাচছিল কে? কে বলেছিল ফাক মি বেবি? সহসা রণমূর্তির ন্যায় গর্জে ওঠে মাহি। তড়িৎ মাথা ঘুরিয়ে এনে তাকালো বেয়াদব ছেলেটার মুখ পানে। মুখ ঝামটি দিয়ে শুধালো, অসম্ভব, আমি শুধু আপনার কোলে বসেছিলাম আর আপনার বুকে আঙুল দিয়ে খোঁটাচ্ছিলাম। এছাড়া আর কোনো কিছুই আমি করিনি। ওসব ফাক ইউ, ওসব আমি কোনোদিন বলিনি বেয়াদব লোক। রাগের মাথায় সত্যটুকু বেভুলার ন্যায় উগরে দিল বোকা মানবী। স্পষ্ট স্বীকার করে বসল গতকাল রাতে সে মাতাল ছিল না, নাটক করেছে। মুগ্ধর চৌকস দৃষ্টিজোড়া রমণীর পেলক মুখাব্বয়ে স্থির। ঠোঁটের কোণে ঝুলছে এক চিলতে কুটিল হাসির রেশ। সে দৃষ্টির অন্তরালে আটকা পড়তেই রমণীর ঘোর কাটল, ফিরল সম্বিতে। নিজের করা বোকামিতে চরম বিরক্তি প্রকাশ করার পূর্বেই সম্মুখ থেকে এক আগ্রাসী থাবার আক্রমণ বসল মেয়েটার নরম চোয়ালে। তখনই কোকিয়ে ওঠে মাহি, কুঁচকে নেয় চোখ জোড়া। শুনতে পায় রুডমানবের দাঁত কিরমির কণ্ঠ, অভিনয় এত কাঁচা হলে কি করে হয় বলতো? চোয়ালের ব্যথায় কোঁকড়াচ্ছে মাহি। বহু কষ্টে অধর নামিয়ে শুধায়, আমি আপনার সাথে অভিনয় করতে চাইনি বিস্ট, আমি আসলে। চোয়াল শক্ত মুগ্ধর, দৃষ্টিতে লেপটেছে আগুন। বলিষ্ঠ হাতের জোর বাড়িয়ে আচমকা সপ্তদশীর হাতের মুঠো হতে ছিনিয়ে নেয় ধারালো ছুরিটা।
পরক্ষণেই তা কৌশলে মাহির নরম কণ্ঠা বরাবর আলতো করে চেপে ধরে কটমটিয়ে আওড়ায়, এতবার করে বলেছি আমার সঙ্গে কোনো প্রকার ছলচাতুরি কিংবা অভিনয় না করতে, তবু আমার কথা গায়ে ধরে না তোর, তাই না? এবার কি করব তোকে বল, মেরে দিলে খুব রাগ করবি কুত্তার বাচ্চা। থমকায় মাহি, থমকায় তার দৃষ্টি। লোকটা এত নিখুঁত কৌশলী কেন? কি করে বুঝলো তার অভ্যন্তরের কথা? কি করে বুঝলো তার করা অভিনয়ের কথাটা? ভাবনার ছেদ ঘটিয়ে তৎক্ষণাৎ নজর ঝোঁকায় মাহি। অপরাধবোধে বিদ্ধ হয়ে অস্ফুটে শুধায়, আই অ্যাম সরি বিস্ট। নাকের পাটা ফুলল মুগ্ধর। হাতের জোরে তখনই এগিয়ে আনে রমণীর পেলব মুখখানা। হিস হিসিয়ে আওড়ায়, ফাক ইউ অ্যান্ড ইউর সরি, নাও গো টু হেল জানোয়ারের বাচ্চা। বলেই রমণীর ক্ষুদ্র মুখটা এক প্রকার ঝটকা মেরে সরিয়ে দেয় রুড মানব। মুখাব্বয় জুড়ে চরম অসন্তোষের ছাপ ফুটিয়ে গজগজ করতে করতে উঠে দাঁড়ায় শোয়া ছেড়ে। দাঁত খিচে বলে ওঠে, আমার ঘর ছেড়ে দূরে গিয়ে মর। সহসা ঢোক গিলে মাহি। প্রাণভয়ে পালানোর উদ্দেশ্যে ত্রস্ত কদমে ছাড়ল ঘর। তড়িঘড়ি করে রুডমানবের কামরা ছেড়ে বারান্দায় এসে পিঠ ঠেকালো দেয়ালে। হাঁপাতে হাঁপাতে বিড়বিড়ালো, আমি আপনার সাথে অভিনয় করতে চাইনি বিস্ট, সত্যিই চাইনি। আমি গতকাল স্পষ্ট দেখেছি, যখন ওই গৃহকর্মী আমার ঘরে খাবার রাখতে এসেছিল, তখন ওপাশের করিডোরে দাঁড়িয়ে থেকে জমিদার বাড়ির কেউ একজন আমায় দেখছিল। আমি জানতাম কালো আমার খাবারে কেউ না কেউ কিছু মিশিয়ে রেখেছে। আমি আমি আসলে। বাকিটা বলার ফুরসত পেল না মাহি। তার আগেই ডুকরে উঠল সে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে আওড়ালো, আপনার সঙ্গ মানেই সাক্ষাৎ মৃত্যু বিস্ট। এই চরম সত্যি কথাটা জানার পরও আপনার কাছ থেকে দূরত্ব বাড়াতে গিয়ে বারংবার হোঁচট খাচ্ছি আমি। পিয়া যাই যাই বলো না, পিয়া যাই যাই বলো না। সহসা ব্যস্ত পা দুটো থমকায় মাহির। থমকায় তার অগ্রসরমান যাত্রা। এখানকার দেয়াল জুড়ে গুজতে থাকা অমন সুমধুর কণ্ঠে গাওয়া গান শুনে রমণী আর টিকতে পারেনি ঘরে। কৌতূহলে বাড়িয়েছে পা। শব্দের উৎস খুঁজতে খুঁজতে অন্দরমহল পেরিয়ে সদ্য পা রেখেছিল নাচমহলে। অমনি খুঁজে পেল কাঙ্ক্ষিত নাচঘর। সে এক বিশাল কামরা, চারদিকে ছোট ছোট জানালা। রমণী জানালা দিয়ে উকি না দিয়ে আগ্রহে পা বাড়ালো দরজার পানে। খোলা দরজার ওপারে চোখ ফেলতেই দেখতে পেল তালের মূর্ছনায় মগ্ন জমিদার পুত্রী। পৃথিবীর সমস্ত কোলাহল পেরিয়ে তার কানে কেবল পৌঁছাচ্ছে নূপুরের রিনঝিন শব্দ। সম্মুখে বসে আছে সারদা দেবী, নিরুর গুরুমা। দুই হাতের দক্ষ কৌশলে সুর তুলছেন বীণায়। সুমধুর কণ্ঠে গাচ্ছেন গান। সেই গানের তালে ছন্দের মাদকতায় নৃত্যরত রমণী। মুখাব্বয়ে তার সে কি সৌন্দর্য! পরনের গোলাকার চুড়িদারটা বড্ড উঠছে গোলাকারে। ঘূর্ণনের বেগ বাড়তি অষ্টাদশীর কাজলরাঙা চোখ দুটো হুট করেই থমকালো অদূরের দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা সপ্তদশীর পানে। মুহূর্তেই পায়ের ঘূর্ণন থেমে গেল নিরুর। থেমে গেল তার চুড়িদারের ঘূর্ণন। গুরুমা হুট করেই গান থামিয়ে দিলেন এরূপ স্থিতিতে। স্নিগ্ধ দৃষ্টিতে নীরুকে প্রশ্ন ছুড়তেই যাবেন, ঠিক তখনই নীরু স্বর তুলল কণ্ঠায়, দরজার কাছে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। সহসা চমকে ওঠে মাহি। গানের শ্রুতি মধুরতায় চোখ দুটো তার সেই যে বুজে গিয়েছে, তা মাত্রই খুলল নীরুর কণ্ঠে। মাহি ইতস্ততায় জড়ালো ভীষণ। সম্মুখে পা বাড়াবে কিনা তা নিয়ে দোটানায় পড়তেই নীরু কেমন মুচকি হাসল। কদম বাড়িয়ে শান্ত কণ্ঠে আওড়ালো, ভেতরে আসুন। আমার উপর আপনার যে বড্ড এহসান রয়েছে। বোধগম্যহীনের ন্যায় চেয়ে রইল মাহি। সম্মুখে পা বাড়িয়ে স্নিগ্ধ গলায় জিজ্ঞেস করল, এহসান বলতে?
মৃদু হাসিতে গাল দুটো ভরে গেল জমিদার পুত্রের। চকচকে মেঝেতে বসে হাত রাখল নিজের ঘুঙুর পরা পায়ে। ঘুঙুরের ডোর শক্ত করে বাঁধতে বাঁধতে কাজল রাঙা চোখ দুটোর ইশারায় মাহিকে সামনে এসে বসতে বলল মানবী। শঙ্কায় জর্জরিত মাহি এক মুহূর্ত বিলম্ব করে পরক্ষণে ঠিক গতি টানল পায়ে। নীরুর সম্মুখে এসে পা দুটো ভাঁজ করে বসল মুখোমুখি। নীরু এবার মুখ খুলল। গতকাল আপনি ছিলেন বলেই অধীরদায়ের হাত থেকে বেঁচে ফিরেছি, নয়তো সে যা রাগী, কাল নির্ঘাত মরণ ছিল আমার কপালে। কথার গভীরতা বুঝতে পেরে গম্ভীর হলো মাহি। নীরুকে অমন ঘুঙুরের সঙ্গে এক প্রকার নীরব যুদ্ধে মত্ত থাকতে দেখে আগ বাড়িয়ে হাত রাখল সে। ধীরলয়ে ঘুঙুর স্পর্শ করতেই নড়ে চড়ে ওঠে নীরু। দুই হাতে সৌজন্যবোধে ভরপুর মেয়েটাকে বারণ করতে গেলে মেয়েটা উল্টো বলে ওঠে, আপনি খুব ভালো নাচেন, গানও করেন নিশ্চয়ই। হাসল নীরু। বুক ফুলিয়ে এক লম্বা নিঃশ্বাস টেনে আওড়ালো, খুব ভালো নয়, তবে টুকটাক। পিসিমণিকে অনুকরণ করবার প্রয়াসে যা যা শিখেছি আর কি। ঘুঙুর বাঁধতে ব্যস্ত মাহি স্বনিগ্ধ গলায় আনমনে জিজ্ঞেস করে, আপনার পিসিমণি খুব ভালো গান গায়? গায় নয়, গাইতেন। থামল মাহি। দৃষ্টি যুগলে খানিকটা ব্যথা ফুটিয়ে ওড়ালো, দুঃখিত, আমি জানতাম না। নীরু মাথা নাড়ায়, আহত গলায় বলে, সমস্যা নেই। নাম কি আপনার পিসিমণির? শ্যামপ্তি দেবী রায়, আমার অধীরদায়ের মা। চোখ দুটোতে বিস্ময় লেপ্টে গেল মাহির। খানিকটা শুকনো ঢোক গিলে আমতা আমতা স্বরে শুধালো, উনি, না মানে উনি গান গাইতেন? আচমকা হতাশায় ডুবল নীরু। অন্যমনস্ক হয়ে শুধালো, সে আর বলতে, আমার পিসিমণি ছিল পুরো কলকাতার শ্রেষ্ঠ গায়িকা এবং নাচশিল্পী। কী রূপ ছিল তার, আমি কখনো দেখিনি তাকে, তবে লোকমুখে যতদূর শুনেছি আর কি। শুনেছি পিসিমণিকে কেউ একবার দেখলে নাকি তার রাতের ঘুম হারাম হয়ে যেত, এতটা সুন্দর ছিলেন তিনি। থামল নীরু। এক মুহূর্ত মৌন থেকে আবারও বলে উঠল, অথচ অমন অপ্সরার যার ঝলক পেতে মরিয়া ছিল পুরো কলকাতা। শেষমেশ সেই অপ্সরাকে উচ্ছেদ করা হয়েছিল এই সমাজ থেকে। তাকে ত্যাগ করতে হয়েছে তার বাড়ি, তার জীবন, কেবলমাত্র ভিন্ন ধর্মের একটা মানুষকে ভালোবেসে সংসার করার অপরাধে। আর সেই মানুষটাকে